সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আজকে দিনের কাগজে যে শিরোনাম দেখছিলাম তাতে শুধুই হাসিনা। বাংলাদেশ প্রতিদিন আলোচনায় কিংস পার্টি, 43 বিলিয়নের চাপে দেশ। ইত্তেফাক, শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ। মেঘনায় জাহাজে মিলল 7 রক্তাক্ত মরদেহ। সমকাল সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা। চাকরিবিধি না মেনে জমায়েত, কলম বিরতি কর্মকর্তাদের। আমার দেশ ফেসিবাদের বানোয়াট পরিসংখ্যান, তিনি আসবেন ফাঁসির কাস্টে ঝুলতে। নাহিদ। কালের কণ্ঠ, সিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দের আদেশ, শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই। আমাদের সময় মেঘনায় জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি। আজকের পত্রিকা, হাসিনাকে ফেরত চাইল সরকার, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া। কালবেলা, রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। সময়ের আলো, হাসিনাকে ফেরত কতটা সম্ভব, মেঘনায় মালবাহী জাহাজে 7 খুন। খবরের কাগজ, শেখ হাসিনাকে ফেরত দিন, আন্তর্জাতিক সালিসিতে যাবেন এস আলম। ইনকিলাব, হাসিনাকে ফেরানোর উদ্যোগ, 9 মামলার আসামি এক মুক্তিযোদ্ধা জুতার মালায় হিরো। দিনকাল, হাসিনাকে ফেরতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। চাঁদপুরে জাহাজে রক্তাক্ত 5 লাশ, হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। আলোকিত বাংলাদেশ, জাহাজে 7 খুনের ঘটনায় তোলপাড়, বাতিল হল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। সংগ্রাম, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে বাংলাদেশের চিঠি। মেঘনায় জাহাজে মিলল 5 গলাকাটা লাশ, হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। করতোয়া, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি, টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, NBR ফাইন্স টাকা 380 crore VAT evasion by BAT Bangladesh across 4 fiscal years. আমরা যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকারের তরফে ভারত সরকারের কাছে চিঠি জানানো হয়েছে এবং এটা বলা হয়েছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চায় বাংলাদেশ। জি, দেখুন, আমি প্রথমেই বলবো হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ডিউ প্রসেস ফলো করেছে। কেন এটার একটা, যদি আমি এটা একটা এক্সটেনশন দিই, এটার আলাপটা কোথা থেকে শুরু হয়েছে। তো শুরু যেতে হবে হচ্ছে বে অফ বেঙ্গল কনভারসেশনে, যেটা হালে হয়েছিল, যেটা সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ এটা অর্গানাইজ করেছিল এবং সবচেয়ে বড় যে জিও পলিটিক্সের উপর, ভূ রাজনীতির উপর যে কনফারেন্স। তো ওখানে অগস্ট 5-এর পর, আমি আপনাকে প্রথম থেকে সারিবদ্ধ আজকে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের উপরেই হচ্ছে মূল, এখানে মুখ্য আমাদের বিষয়, মূল ফোকাস এখানে অ্যাজ ইট শুড বি। তো ওখানে অগস্ট 5-এর পর প্রথম হচ্ছে ট্র্যাক 2 একটা ইনিশিয়েটিভ করা হয়েছিল ভারতের এখানে সুশীল সমাজের সাথে, বাংলাদেশের সুশীল সমাজের সাথে। এবং যেহেতু এবং এটা হচ্ছে অগস্ট 5-এর পর এখানে যে ভারতে যেসব একাডেমিকরা আছেন বা রিটায়ার্ড ডিপ্লোম্যাটস বা আর্মি অফিসিয়ালস আছেন, তারা সবাই আসছেন যারা বাংলাদেশের দীর্ঘদিন ওনারা পড়াশোনা করেন, এনগেজ করেন ইত্যাদি। তো এটা রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, যেটাতে আমার সৌভাগ্য ছিল যে আমি একটু মডারেট করার জন্য। তো ওখান থেকে আমি বলবো, একটা প্রশ্ন বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমরা শেখ হাসিনাকে কবে ফেরত পাঠাচ্ছ। কারণ ভারতীয় পক্ষ থেকে প্রায় এক সুরে বলা হয়েছিল যে এগুলো তো হুট করে করা যায় না, তোমরা কি আমাদেরকে কি এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠিয়েছ নাকি না, এটা হচ্ছে কনটেক্সটটা। তারপর আবার বলেছে যে এক্সট্রাডিশন আমরা পাঠাই, তাহলে কি তোমরা পাঠাবে? আমি বলে, তো আমরা উইল ফলো দ্য প্রসেস অফ দ্য ল। এটা হচ্ছে 2 মাস আগেকার কাহিনী। এবং তার সাথে সাথে কিন্তু আপনি জানেন যে বে অফ বেঙ্গল কনভারসেশনে ডক্টর ইউনূসও আমাদের যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে মুখ্য উপদেষ্টা, তো উনি ছিলেন ওখানে, উনিও প্রথম ইনগ্রাল সেশনে উনি স্পিচ দিয়েছেন। তো আমি কনটেক্সটটা বললাম। এবং তারপরে আমরা দেখলাম হচ্ছে, যদি আমি ধারাবাহিকভাবে যাই,
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 12ই নভেম্বর আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে মুখ্য প্রসিকিউটর যিনি, উনি একটা রেড লেটার নোটিসের রিকোয়েস্ট পাঠিয়েছেন ইন্টারপোলের কাছে, যে শেখ হাসিনার এখানে হচ্ছে অ্যারেস্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য আন্তর্জাতিক যে আইন মানে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চাওয়ার জন্য। অ্যাজ অফ নাও ইন্টারপোলের ওয়েবসাইটে কোনো রেড লেটার নোটিস এখনও জারি হয় নাই। সামনে হবে না কি না এটা দেখার বিষয়। এখন আজকে যেটা মোফা বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বৈদেশিক মন্ত্রণালয়, এখান থেকে আমরা এই আমাদের ফরেন মিনিস্টার বলা যায়, ডিফ্যাক্টো ফরেন মিনিস্টার বা ফরেন অ্যাডভাইজার তৌহিদ উনি হচ্ছে তৌহিদ সাহেব এখানে বলেছেন যে ওনারা একটা নোট ভার্বাল ওরা হচ্ছে ভারতের কাছে অফিসিয়ালি পাঠিয়েছেন। নোট ভার্বালটা কি? এটা হচ্ছে কূটনীতি ভাষায় হচ্ছে কূটনীতিক চিঠি। এটা হচ্ছে, এবং ইটস এ পোলাইট ওয়ে অফ রিকোয়েস্টিং। এখন কিসের ভিত্তিতে রিকোয়েস্টটা করা হলো? এখন প্রথমত হচ্ছে যে অ্যাজ অফ নাও এই পর্যন্ত যে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 7টি মামলা দরজ করা আছে, এবং এটা হচ্ছে খুন, গুম, তারপর হচ্ছে নিরীহ জনগণের উপর গুলিবর্ষণ, নানান ধরনের লুটতরাজ, অনেক কিছু আছে, এবং সামনে আরও হয়তো বা নাম্বার অফ কেসেস বাড়তে পারে। এখন কিসের ভিত্তিতে পাঠানো হলো? এখন হচ্ছে আমি দর্শকদের জন্য একটু ভেঙে বলছি, যেখানে জিনিসটা একটু যেহেতু আইনি জিনিসটা এখানে হচ্ছে বিভিন্ন কনটেক্সট আছে। 7টি চার্জের মধ্যে এখানে আছে। তো এই রিকোয়েস্টটা করা হচ্ছে 2013-তে আমাদের ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক এখানে হচ্ছে একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে। এটা 2016-তে আবার অ্যামেন্ড করা হয়েছে, এবং এটা 1962 সালের একটা এক্সট্রাডিশন অ্যাক্ট আছে, ওটার ভিত্তিতে করা হয়েছে এখানে। এখন ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। ডেভিল ইজ ইন দ্য ডিটেলস কেন? কোন আর্টিকেলের পক্ষে বাংলাদেশ নোট ভার্বালের রিকোয়েস্টে চেয়েছে, বা পরে যেখানে একটা ফর্মাল রিকোয়েস্ট আরও এক্সটেন্সিভ চাইবে, এবং ভারত কিভাবে ট্রিট করবে। তো আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে এটার কনটেক্সটগুলো কি, কোন সাইডে কি হতে পারে, এবং ভারত কি করতে পারে, এবং বাংলাদেশ তখন কি স্টেপটা নিতে পারে, সবগুলো সাইডটা বলছি। এখন দেখুন, প্রথমটা হচ্ছে আর্টিকেল 1 বা অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1 বলা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনি হচ্ছে ভারত সেই সব লোকদের, ভারত বা বাংলাদেশ যেহেতু এক্সট্রাডিশনের সিগনেটারি, যেসব আপনাদের মনে করুন ব্যক্তিদের ব্যাপারে যারা পলাতক, ভারতের লোক বাংলাদেশের লোক ভারতে আছে, যারা পলাতক এবং যাদের নামে এক আদালতে যাদের নামে হচ্ছে যে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে প্রত্যাপন করতে হবে, এক। এবং 2, আদালতে দোষী সাব্যস্ত হয় না কিন্তু আদালতে চার্জ উঠেছে, দোষী সাব্যস্ত এখনো হয় না কিন্তু চার্জ উঠেছে, তাদেরকেও হচ্ছে প্রত্যাপন করতে হচ্ছে। 2 দেশের মধ্যে বাধ্যবাধকতা আছে। এটা হচ্ছে 1 নম্বর, আর্টিকেল 1। তো ওই প্রভিশনের আন্ডারে হচ্ছে শেখ হাসিনাকে ভারত যদি চায় প্রত্যাপন করতে পারে বা এক্সট্রাডাইট করতে পারে, কারণ ওনার নামে হচ্ছে চার্জটা দেওয়া আছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত। জি, সেই ক্ষেত্রে কি এই আইনটা প্রযোজ্য কিনা? আচ্ছা, এখন এটা হচ্ছে ভারতের এখানে হচ্ছে রেসপন্সের আগে আমরা এটা বলতে পারবো, কারণ এটা হচ্ছে লিগাল এক্সপার্টরা বলবে। ভারতের লিগাল এক্সপার্টরা এখানে এটা জাজ করে ওদের ওপিনিয়নটা দিবে হচ্ছে ওদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারপর হবে। কিন্তু আমরা অনুমান করতে পারছি এখানে যে এক্সট্রাডিশন আমরা দিয়েছি 2013 সালে হচ্ছে এক্সট্রাডিশন চুক্তি আছে, এটার উপরে আমরা এখানে বলছি। এখন এর সাথে সাথে বাংলাদেশের কেসটা হচ্ছে আর্টিকেল যদি অনুচ্ছেদ 10-এর 3 হচ্ছে যে দেশ হচ্ছে যে সরকার রিকোয়েস্ট করছে এক্সট্রাডিশনের জন্য এই দোষী বা এখানে যে পলাতক আসামির জন্য, তার জন্য ওরা হচ্ছে যে আপনার পুরো এভিডেন্সও শেয়ার করতে হবে না, ওয়ারেন্ট থাকলেই, মানে সম্পৃক্ত এখানে সংস্থা যদি এখানে একটা ওয়ারেন্টও ইস্যু করে, এই ওয়ারেন্ট হচ্ছে সাফিসিয়েন্ট। এটা 2016-র অ্যামেন্ডেড ট্রিটির ভিত্তিতে। তার মানে হচ্ছে এটা কিন্তু ভারত বাংলাদেশ মিলে এটা করে যাতে এক্সট্রাডিশনের কাজটা দ্রুত হয়। তো এটাতে আবার হচ্ছে যে আপনার কেসটা আরও শক্তিশালী হলো বাংলাদেশের পক্ষে। কিন্তু আবার এখানে কিন্তু আছে, আমি আপনাকে বলছি পলিটিক্যাল অ্যাসাইলাম তারও পরের হিসাব। আপনি 2013 সালের এক্সট্রাডিশন অ্যাক্টের উপরে ইন্টারপ্রিটেশনের উপরে এর 2 পক্ষে এখানে হচ্ছে এখানে ইন্টারঅ্যাকশনটা হবে। আর্টিকেল 6 বলে দিচ্ছে হচ্ছে যে যেই দেশের কাছে এক্সট্রাডিশনের জন্য রিকোয়েস্ট করা হয়েছে তারা এটাকে রিফিউজ করতে পারে যদি এটা রাজনৈতিক কারণে এটা হচ্ছে এই এক্সট্রাডিশনটা চাওয়া হয়। মনে করুন যে একটা যেমন শেখ হাসিনার সরকার চলে গেছে,
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তার বিরোধী পক্ষরা আছে, তারা তাকে চাইছে এই অনুচ্ছেদ 6টা হচ্ছে তাদেরকে পারমিশন দিচ্ছে। তো তারপরের অনুচ্ছেদে হচ্ছে এই অনুচ্ছেদ আর্টিকেল 6-এর 2 যে এখানে অনুচ্ছেদে ওটা বলে দিচ্ছে, কিন্তু রাজনৈতিক চার্জে যদি এখানে যদিও করতে পারে, কিন্তু যদি আপনার খুন জাতীয় আপনার মামলা যদি আপনার দায়ের করা হয় বা মনে করেন মানবতার বিরুদ্ধে অপরাধ বা জেনোসাইড যদি করা হয়, তাহলে কিন্তু এই রাজনৈতিক প্রোটেকশনটা এখানে অ্যাপ্লাই করবে না। সো এইদিকে আবার বাংলাদেশের কেসটা আরও শক্তিশালী হচ্ছে। এবং আবার আমরা বলছি আর্টিকেল 7-এ যেখানে আছে, এখানে বলা হচ্ছে যে আর্টিকেল 7 এখানে বলা হচ্ছে যে যেই ব্যক্তির কাছে এক্সট্রাডিশন চাওয়া হয়েছে বা যেই ব্যক্তি নিয়ে এক্সট্রাডিশন চাওয়া হচ্ছে এক রাষ্ট্রের কাছে, তো আমরা বাংলাদেশ চেয়েছি শেখ হাসিনার নিয়ে আমরা এক্সট্রাডিশন। এখন তার নামে, শেখ হাসিনার নামে যদি ভারতের আদালতে যদি কোনো মামলা প্রক্রিয়াধীন থাকে, তাহলে ভারত কিন্তু তখন এই এক্সট্রাডিশনে রিফিউজ করতে পারে। এখন এই কাউন্টে আমি বলবো হচ্ছে যে আপাতত দৃষ্টিতে যতদূর আমরা জানি, শেখ হাসিনার নামে কোনো মামলা ভারতের কোর্টে দায়ের করা হয় নাই। এখন আপনি আবার প্রশ্ন এখানে করতে পারেন যে পলিটিক্যাল অ্যাসাইলামের ব্যাপারে, কেননা উনি প্রথমে গেছিলেন হচ্ছে ডিপ্লোম্যাটিক ভিসাতে, বা ডিপ্লোম্যাটিক ভিসা বা অফিসিয়াল ভিসাতে আপনার এখানে ভিসা ফ্রি এন্ট্রি হয় এবং 45 দিন পর্যন্ত থাকতে পারে, কিন্তু ওনার ডিপ্লোম্যাটিক ভিসাটা রিভোক করে দেওয়া হয়েছে এবং আইনত উনি থাকতে পারেন না। তারপরে উনি কিন্তু 4.5 মাস ওই আপনার ওই রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামের উপর আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে আর্টিকেল 8-এর এখানে 8(1)(a)(3 যেটা স্টিপুলেশন আছে। এখন ভারতকে বাংলাদেশ রিকোয়েস্ট করেছে বা বাংলাদেশ ভারতকে রিকোয়েস্ট করেছে, এই ক্ষেত্রে ভারত কিন্তু রিফিউজ করতে পারে এই এক্সট্রাডিশন রিকোয়েস্টে যদি ওরা মনে করে যে যার শেখ হাসিনাকে এক্সট্রাডিশন রিকোয়েস্টটা করা হচ্ছে কিন্তু উনি হচ্ছে ন্যায় বিচার পাবেন না। বাংলাদেশও মনে করতে পারে এক্সট্রাডিশন রিকোয়েস্ট, কিন্তু এটা হচ্ছে ক্লজটা যে উনি যদি মনে করেন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যদি থাকে এই বিচারের জন্য, ওইটার ভিত্তিতে হচ্ছে ভারত কিন্তু এই রিকোয়েস্টটা ডিনাই করতে পারে। তো এখন হচ্ছে ডেভিল লাইজ ইন দ্য ডিটেলস, লিগ্যাল কনটেক্সট হচ্ছে আর লাস্ট যে আপনার ক্লজটা হচ্ছে অনুচ্ছেদ 21-3 ভাগটা হচ্ছে এক্সট্রিম সার্কামস্টান্সে দুই দেশের মধ্যে একটি দেশ বা উভয় দেশই এক্সট্রাডিশন চুক্তিটা বাতিল করতে পারে, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার এই এক্সট্রাডিশন মামলাটা থাকবেই না। আমি আপনাকে পুরো লিগ্যাল কনটেক্সটে বললাম যেটা নিয়ে এখন ট্রাইড হবে। আসল কাহিনীটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে আইনত না, আইনগত এখানে মামলায় কিন্তু এখানে হচ্ছে এখানে আমরা ইন্টারপ্রিটেশন দিলাম যে দর্শকদের এটা বোঝার জন্য। আসল কথা হচ্ছে রাজনৈতিক। ভারতের কি রাজনৈতিক সদিচ্ছা আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য, যাতে হচ্ছে উনি আদালতে উনি হচ্ছে বিচার সম্মুখীন হন? এটা হচ্ছে মূল কথা। এখন আপনি যদি এখন দেখেন বাংলাদেশ এবং ভারতের অগস্ট 5-এর পর আমরা দেখেছি হচ্ছে যে ভারতের কিন্তু আপনার নিউ দিল্লি যেখানে আছে সেন্টার অফ পাওয়ার, এবং এখানে হচ্ছে অ্যাক্রস দ্য ডিভাইড, এমন না যে শুধু হচ্ছে হিন্দুত্ববাদী হচ্ছে বিজেপির গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বা RSS এর গ্রুপের এখানে, বা কংগ্রেসে যদি দেখেন অল পার্টি যে কনফারেন্স হলো যখন হচ্ছে যে শেখ হাসিনা এখান থেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পালিয়ে গেলেন, তখন অল পার্টি কনফারেন্স হচ্ছে এবং কিন্তু কংগ্রেস পার্টির এবং হচ্ছে আপনার এখানে রিজিনাল পার্টি তৃণমূলের এখানে বা হচ্ছে আপনার বিজেপির এখানে কিন্তু সুর একই, যে বাংলাদেশে এখানে শেখ হাসিনার সাথে ওরা মনে করছে যেহেতু ভারতের রাজনৈতিক মিত্র ছিল তার জন্য হচ্ছে উনাকে হচ্ছে আনফেয়ারলি তাকে ওভারথ্রো করেছে, দ্যাট ইজ দেয়ার আউস্টেড বলে ওখানে কথাটা বলছে আউস্টেড, এবং ফরেন ইন্টারফারেন্স। এবং উত্তরোত্তর ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু হচ্ছে সিকিউরিটি রিজনসে দুই দেশের মধ্যে, কিছু ভুল বুঝাবুঝির জন্য, এবং কিছু হচ্ছে লোকাল পলিটিক্যাল কনসিডারেশনসের জন্য, যে অন্যান্য এখানে হচ্ছে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য দুই দেশেই দেখেছে হচ্ছে এখানে হচ্ছে যে আপনার অ্যানিমোসিটি বা বৈরিতা কিন্তু বেড়ে গেছে। ইটস আ ওয়ার অফ ওয়ার্ডসটা কীভাবে কন্ডাক্টেড হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং এক পক্ষ আরেক পক্ষ নিয়ে কথা বলছে, সরকারি পক্ষে যতটা না হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে ওদের এখানে টক শোতে বা অনলাইন প্রোগ্রামে এগুলো নিয়ে চালাচালি করা হচ্ছে এবং এই জিনিসটাকে নিয়ে বিশাল আকারে করা হচ্ছে। কিন্তু এখন ভারত যেটা মনে করছে হচ্ছে যে বাংলাদেশের সাথে যে তাদের সম্পর্ক সেটা মানে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ না থাকে বা ভারতের, তাহলে কিন্তু ভারতের প্রতি বন্ধুভাবপূর্ণ বা মিত্রভাবপূর্ণ কিন্তু শক্তি কিন্তু ওদের ওখানে নাই।
এবং আপনি দেখবেন হচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন হচ্ছে জো বাইডেনের সাথে কথাবার্তা করলো, প্রথম জিনিস উনি বাংলাদেশের ব্যাপারে ফ্ল্যাগ করলো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ। তো বাংলাদেশকে কিন্তু এমনভাবে ভারত এটা পোট্রে করছে যে এখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এখানে হচ্ছে ওরা নিরাপদ নয় এবং এখানে হচ্ছে ম্যাস একটা এখান থেকে দেশ ছেড়ে চলে যেতে পারে, এবং বাংলাদেশকে দেখানো হচ্ছে এখানে হচ্ছে ভুলভাবে এখানে হচ্ছে যে এটা মৌলবাদে আস্তানা হয়ে যাচ্ছে। কোনো কোনো ভাষ্যকার যেটা বলতে চান তারা বলেন যে 20 জানুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার আদল বদল হবে, যখন ফর্মাল হ্যান্ডওভার, ওই তারপরে বাংলাদেশে কি হয় না হয় বা কি অবস্থা সবকিছু নির্ভর করছে। আপনি কি তাই মনে করেন? আপনি দেখুন হচ্ছে ভারতের কিন্তু সুরটা পাল্টাতে শুরু করলো আরো বেশি যখন হচ্ছে যে আমেরিকার নির্বাচনে ফলাফল আসলো। আপনি যতদিন পর্যন্ত যদি ডেমোক্র্যাটরা জিততো তাহলে কি ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে চির ধরতো? আমার মনে হয় না। কিন্তু অন্তত বাংলাদেশের পক্ষে আমরা যতটা আশা করেছিলাম যে একটা ইভেন হ্যান্ডেড অ্যাপ্রোচ পেতাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে হচ্ছে ভারত আরও চড়াও হয়ে উঠেছে, কেননা ওদের ক্যালকুলেশন হচ্ছে যে অনেক ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন তারা এবার হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের জায়গা পেয়েছে, ঠাঁই পেয়েছেন। এর মধ্যে তুলসী গাবার্ডি আছেন, যে এখানে যাকে হচ্ছে বড় একটা পজিশন দিয়েছে ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পৃক্ত হওয়ার সাথে। ক্যাশ পাটেল আছে, যেখানে হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাথেও উনি সম্পৃক্ত, এফবিআইয়ের সাথে এখানে দেওয়া হচ্ছে। তো এরা সবাই হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত এবং অনেক সময় হচ্ছে যে ভারতীয় মৌলবাদী সংস্থার সাথে তাদের একটা সহানুভূতি আছে, এটা ভারতীয় মিডিয়ার সাথে এখানে করা আছে। এবং আপনি দেখবেন হচ্ছে যে ভারতীয় যে এখানে সম্প্রদায় যারা আমেরিকাতে আছে তারাও কিন্তু এই জিনিসটাকে বারবার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ ফ্ল্যাগ করছে। অনেকে ধারণা করছেন, ভারতীয়রা ধারণা করছেন যে যখন এই পাওয়ার হ্যান্ডওভারটা হবে, যখন একটা রিপাবলিকান রেজিম আসবে এবং ট্রাম্প হচ্ছে ইভেন মোর প্রো ইন্ডিয়ান দ্যান জো বাইডেন, দ্যাট ইজ দ্য পারসেপশন, তাহলে হচ্ছে ভারতে এখন বাংলাদেশকে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে ওদের চাপে ফেলতে বা এখানে আরও চাপ বাড়াতে তাদের জন্য আরও সহজ হয়ে যাবে। কতটুকু হবে আমরা বলতে পারছি না, কিন্তু ভারতের যে আমাদেরকে প্রভোকেশন করছে, এই প্রভোকেশনের ট্র্যাপে বা ফাঁদে আমাদের পাটা না দেওয়াটাই উচিত হবে। এই প্রসঙ্গে জানার আপনার কি মনে হয়? জি, প্রত্যর্পণ চুক্তি কি এক্ষেত্রে কার্যকর হবে? আপনি দেখুন এখানে প্রত্যর্পণ চুক্তি কার্যকর এক হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার উপর, কিন্তু গিভেন দ্য কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেট আমার তো মনে হয় না যে ভারত এটাতে অ্যাগ্রি করবে। কেননা ওরা দুইটা জিনিস যদি আপনি বলেন, এখানে হচ্ছে ওরা বলতে পারে যে ওরা এখানে ন্যায় বিচার না হওয়ার সম্ভাবনা আছে, এবং দুই হচ্ছে ভারতীয় কোর্টে যদি শেখ হাসিনার নামে কেউ যদি মামলা করে ফেলে, ওখানে একজন লয়ার ধরেন দাঁড়িয়ে গিয়ে মামলা করলো যে ওনার তো 45 দিনের ওখানে স্টে করার কথা ছিল, উনি 4.5 মাস আছেন কেন? তো ভারতীয় কোর্টে যদি এটা মামলা দিয়ে দেয় তখন ওরা বলবে দেখো আমাদের কি করা আছে, আমাদের কোর্টে তো এখন মামলাধীন আছে। তো আপনি একটা আইনকে কিন্তু হচ্ছে ব্লক করার জন্য কিন্তু 101টা উপায় আছে, কিন্তু এখন আপাতত আমার মনে হচ্ছে না যে ভারত, একটা কথা বলে ছাড়ছি যে ভারতও এটা মনে করছে শেখ হাসিনাকে ওরা একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর, ক্রমাগত চাপ প্রয়োগ করার জন্য। এবং তার জন্যই দেখবেন যে 800 থেকে প্রায় 1300-র মতো শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা নেতৃবৃন্দ ওরা কিন্তু, এবং আগের সরকারের যারা তাবেদার ছিল তারা কিন্তু ভারতেই কিন্তু দেখা যাচ্ছে, এটা ওদের ফেসবুক অ্যাকাউন্ট বা মিডিয়াতে, এবং এখান থেকে কিন্তু প্ররোচনা সব কিছুই চালিয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। কালের কণ্ঠে একটা শিরোনাম দেখছিলাম, শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই। এই প্রসঙ্গেই হলো চাকরি হারিয়ে বেক্সিমকোর 50,000 শ্রমিক দিশেহারা। এটা হচ্ছে আরেকটা বড় জিনিস। আপনি যদি বলছেন 3টা জিনিস আজকে আপনার পেপারে আছে। 2 হচ্ছে অর্থনৈতিক। আপনি এটার সাথে যদি আমি বলি, IMF-এর কিন্তু আন্তর্জাতিক এখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে এবার প্রজেকশন আছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে 4% নিচে পরের বছর, এবং মূল্যস্ফীতি হবে প্রায় 11% মতো। তার মানে খাদ্যের মূল্য খাদ্য মূল্য যেটা আছে সেটাও কিন্তু আরও বেশি চড়া হতে পারে।
এবং এর মধ্যে যেটা আমরা অনেকবার আপনার প্রোগ্রামে বলেছি, আরও অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের যে এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য, এই সীমাহীন দুর্নীতির জন্য, এই যে টাকা লুটপাট হয়ে গেছে এবং হচ্ছে যে উপরের যে মহলের যারা ব্যবসায়ীরা যারা চলে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে তারা গিয়ে হচ্ছে আমাদের জন্য একটা টাইম বোম রেখে দিয়ে গেছে। বেক্সিমকো গ্রুপ বলেন, এস আলম গ্রুপ বলেন, এখানে তো হচ্ছে এদের কর্মচারীরা তো নির্দোষ, কিন্তু এখন হচ্ছে যে এখন আপনার আইন শৃঙ্খলার অবস্থা এখনো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখানে অবনতি হচ্ছে, এখনো সঠিকভাবে এখানে আপনার মানে অবনতি ঠেকানো যায় নাই এখন, এবং আপনার অর্থনীতির চাকাও এখানে ওইভাবে সবলভাবে ঘুরে নাই। মূল্যস্ফীতিটাকে ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি আছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি এখানে হচ্ছে প্ল্যানিং মিনিস্টার, উনি তো নিজেই বলেছেন যে মূল্যস্ফীতি এখানে কমে নেই। যতটুকু এখানে আমরা কমানোর চেষ্টা করেছিলাম বিশ্ব খাদ্য মূল্যস্ফীতি ওইভাবে কমে নেই, সামনে কয়েক মাস আরও এটা আরও উঁচু থাকবে। তো উনি আমি এখন বলবো যে এটা এখানে সততার এখানে আছে, ইন্টেলেকচুয়াল অনেস্টি, যে আগে তো ধামাচাপা দিতে বলছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে এখানে এতগুলো লে অফ হচ্ছে কলকারখানাতে, তাহলে এদের এখানে কর্মসংস্থান কে জোগাবে? এবং তার সাথে সাথে আজকে আমরা দেখলাম যে এস আলম এখানে হচ্ছে যে এখানে উনি এতগুলো টাকার সাথে লুটপাটের সাথে ওনার নাম সম্পৃক্ত, উনি আবার হুমকি দিচ্ছেন সিঙ্গাপুর থেকে বসে যে উনি এখানে হচ্ছে আন্তর্জাতিক এখানে মামলা করবে। তারপর হচ্ছে যে আমাদের উপর আদানি গ্রুপের যে এখানে চুক্তিটা আছে, সেই চুক্তিটাও আমরা হচ্ছে আন্তর্জাতিক কোর্টে এটা নেগোশিয়েট করলে এমনভাবে নেগোসিয়েশন করা হয়েছে যেখানে আমরা এখন ওরা কিন্তু আমাদের কাছে প্রায় $1 বিলিয়ন মতো চায়। ত্রিপুরার চিফ মিনিস্টার বলেছে যে ওরা হচ্ছে যে $200 মিলিয়ন উপর পায় আমাদের কাছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দেখুন বড় বড় প্রজেক্টগুলো কিন্তু এখন হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে গোয়ালা কাটার মতো হয়ে গেছে। এখন এইগুলো অর্থনৈতিক অবস্থাটা এখানে রিজলভ করা হয়নি। এবং আপনি যেখানে দেখলেন হচ্ছে যে এই আপনি আরেকটা নিউজ পেপার পড়ার যে মেঘনা নদীর উপরে যেখানে মর্মান্তিক ঘটনা, এটা তো আইন শৃঙ্খলার অবনতি, এটা চরম হচ্ছে এটা উদাহরণ। এখন তার মানে কি অর্থনৈতিক অবস্থা এখনো টালমাটাল। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনার এখানে তার সাথে আইন শৃঙ্খলার অবস্থা এখনো হচ্ছে অবনতি ঠেকানো যায় নাই। এবং 3 হচ্ছে আপনি যদি দেখেন বিদেশি যে টাকাগুলো আমাদের পাচার হয়ে গেছে, টাকাগুলো এখনো আমরা কোনো রোড ম্যাপ দেখছি না, এবং এটা একদিনে হবেও না, এটা কমপ্লিকেটেড লিগ্যাল প্রসেস। এবং 4 নম্বর হচ্ছে যে আপনার নির্বাচনের নিয়ে নানান ধরনের এখানে হচ্ছে এখনো হচ্ছে জল্পনা কল্পনা জটিলতা আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে, এই সরকারের উপর অনেকের অনেক আশা প্রত্যাশা আছে, কিন্তু এখনো হচ্ছে যে লোকের কনফিডেন্স এখনো আছে, কিন্তু কনফিডেন্সটা ধরে রাখার জন্য এখন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে। এখনো কেন জানি দেখতে পাচ্ছি যে হচ্ছে পুরোপুরি ওই দে আর রেইনিং বা দে আর নট রুলিং। তার মানে হচ্ছে আপনাকে যখন একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি তো সবার কাছে ভালো হতে পারবেন না। কয়েকদিন আগেও গতকালও দেখেছি ছাত্রদেরকে এখানে হচ্ছে যে দাবি আছে, বনানীতে এখানে ব্লক করে দিয়েছে। আবার এখানে হচ্ছে যে আবার রেডিমেড গার্মেন্টসে এখানে আমাদের শ্রমিক ভাইরা আছে, তারা আসে আবার ব্লক করে দিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, এটার জন্য জনগণের এখানে বড় অবদান আছে, ছাত্রদের বড় অবদান আছে, বাট স্বাধীনতা পাওয়া মানে কিন্তু উচ্ছৃঙ্খলা না, যে যার মতো একটা দাবি নিয়ে চলে আসবে। এবং আপনি দেখেন যে তবলিগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মধ্যে 3 থেকে 4 জন নিহত হয়ে গেল। ইসলাম ধর্মের পবিত্র এখানে হচ্ছে মেসেজটা কোথায় দিবে, বাণী দিবে, কিন্তু এখানে হচ্ছে মানুষ খুন খারাপিতে হচ্ছে। তো এখন আইন প্রশাসনকে এখানে হচ্ছে শক্ত হস্তে এটাকে দমন করতে হবে, নাহলে হচ্ছে মানুষের কনফিডেন্সটা ধরে রাখতে পারবেন। এবং সামনে রোজার মাস আসছে, এবং আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হবে হচ্ছে আইন শৃঙ্খলা, এবং 2 হচ্ছে সামনে যে রোজার মাস আসবে ফেব্রুয়ারি মার্চে, তখন এই খাদ্য মূল্যস্ফীতিটাকে ধরে রাখা বা কমানোটা, নাহলে কিন্তু এই সরকারের উপর কিন্তু মানুষের কিন্তু তখন আশা প্রত্যাশা কিন্তু ধাক্কা লাগবে। It will be very, very difficult. It will be a difficult challenge, but they have our best wishes. অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।